আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহারের মুখের পানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তোবা। এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন। উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আসছে তারা। লম্বা ভিড় জমেছে, সকলের পেছনে ওরা। চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান, আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে। আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, মাথা বন বন করে ঘুরছে যে। এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টায় ফ্লাইট নয়, বরং রাত 12টায় ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলল, চল সিয়াম, তোর মাকে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পিছন থেকে আমান বলে উঠল, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি? আবরার বোধ হয় বিরক্তই হলো, চোখ মুখ কুঁচকে বলল, বউ কেমন শব্দ? আহাদ বলল, বউ একটা খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধ হয়, চোখ রাঙিয়ে আমানের দিকে তাকাতেই আমান বলল, তো কি সিয়ামের মতো আমরাও মা ডাকবো? অবভিয়াসলি, আদ্রিতা তোদের সবার মা। আমান, আহাদ, ইবান দু হাতে কান চেপে অসহায় স্বরে বলল, না বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপিট, বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলে বজ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ালো। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা, সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানেই ভোর সকাল। এখনও সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় কুটি মেরে বসে আছে। সূর্য উঠলে আবারও ঘাটটি বোচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলল, আদ্রিতা আমার ক্রাশ, বাবি ডাকতে বলতো, মেনে নিতাম, তাই বলে মা? আমানও তাল মেলালো। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে। সিএম খিলখিল করে হেসে ওঠে, গান ধরে উচ্চস্বরে, জলে আগুন বুকেতে, দে আগুন নিবাইয়া দে, টেরা পেরা লাগাইয়া দিমো, সব কিছু শেষ কইরা ফেলাইয়া দিমো, মনের আগুন তুই নিবাইয়া, ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া। বড়ই শ্রুতিমধুর সিএমের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালোই সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে, তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে দেয় এবং মুখ বাঁকালো। আহাদ বলে উঠল, আদ্রিতাকে আপু ডাকবো? ইভান বলে, হ্যাঁ, আমিও ভাবি ডাকবো। আমান বলল, আমিও ভাবি ডাকবো। কি সুন্দর দেখতে, আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব। ক্যাপশনে লিখব, এরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তুলল, দুপা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়, এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আর এক হাতে আমানের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলল, ভাই, কদিন আগে না তোর হাত ভাঙলো না? যে গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আবরার তাসনিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটোও গেল। আমান চমকে উঠল, দুপা পিছিয়ে যায়, শুকনো ডোক গিলে তাকায় আবরারের দিকে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয়ে কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলল, মা, আদ্রিতা আমার মা, সে আমার আপন মা, রক্তের মা। আবরার বাঁকা হাসে, আমানের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেরে বলল, দ্যাটস লাইক এ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার প্লেনে উঠেছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এটা এবার বোধহয় ধমকি খাবে। পাষাণ পুরুষ লোক বলবে, ইডিয়েট, প্লেনে উঠতেও পারো না? তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজে এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে। আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা প্লেনটাতে শত শত মানুষ উঠছে, ভিড় জমে আছে।
কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার তো। তারপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ল। পাশে বসে আবরার। ওদের পিছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইবান। আর কেউ নেই। গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়। গাড় বাকিয়ে ওদিক ওদিক তাকিয়ে বলল, আবরার, তাসনিন, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদ্রিতা বিংসি কাটে। বিড়বিড় করে বলল, হাতির বাচ্চা গন্ডার, ঠিকঠাক কথা বলতেও জানে না। আবরার শুনে ফেলল। মুহূর্তে কোমল জড়িয়ে ধরে আদ্রিতার। এক টানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিস ফিস করে বলল, কথা বলতে না পারলেও রোমান্স করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙের স্যুটখানা চেপে ধরল। বিড়বিড় করে বলল, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। আবরার ব্রুকুসকে বলল, হু কেয়ার্স? আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলল, লজ্জা শরম আপনার না থাকতে পারে, কিন্তু আমার আছে, ছাড়ুন। আবরার ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড়ে দেওয়া জায়গাটাই বেশ জ্বলছে, তবুও টু শব্দ করছে না। মুখ তুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভিখানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ তুলে আদ্রিতা গাড় বাঁকিয়ে তাকায় আবরারের দিকে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম। কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগ বা বিরক্ত হওয়ার কথা ছিল, তবে আদ্রিতা হেসে ফেলে। এক হাতে মুখ চেপে মৃদু হাসে। মনে মনে বলল, আপনাকে ছেড়ে যেতে কি আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রঙা লাইট। আবরার গানটি একটু টেনে মাঝখানে হতে প্লে করে, ভলিউম একটু বাড়িয়ে দেয়। গানের তালে তালে আবরারও বোধ হয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়। এবার জোর করে নয়, বরং হাসকি স্বরে বলল, কাছে আসবে? আদ্রিতা আবরারের হাতের উপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের উপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করে বসেছে। আবরার হাসে। আদ্রিতা টপসের পাকে হাত টুকাতে যায়, বাধা দেয় আদ্রিতা। বলল, সবসময় এসব কেন? আজকে চলুন গল্প করি। আবরার বিরক্ত হলো বোধ হয়, কপাল কুঁচকে বলল, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোমান্স। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। চেকিংয়ের ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘুরাতে ঘুরাতে হাসছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায়, পরী তো দূরের কথা, একটা মেয়েকেও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিএমের কাঁধে হাত দিয়ে বলল, কিরে ভাই, মেয়ে দেখছিস? সিএম মুখ বাঁকিয়ে বলল, নো, সিএম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাত ফার্স্ট থেকে বলে ওঠে, রাইট, মেয়েদের ম্যানেজ করার অ্যাবিলিটি সিএমের নেই। তৃতীয় লিঙ্গেও ডিজার্ভ করে সিএম। আমান আর রিবান হেসে ওঠে। সিএম কটমট নয়নে তাকায় আহাদের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, শালা, আমি মেয়ে ডিজার্ভ করি না, পরী ডিজার্ভ করি। ইভান বলল, ভাই, তোর কোনো মেয়েই তো পাত্তা দেয় না, পরী তাকাবে তোর পানে? রাগ করতে গিয়েও করতে পারল না সিয়াম। আসলেই তো, তার পানে কোনো মেয়েই তাকায় না। পরী কেন তাকাবে? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘশ্বাস ফেলল সিয়াম। অসহায় স্বরে বলল, ভাই, ভাবতেছি ক্রিম আপা থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে, ভাই, আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথে বিয়ে দিয়ে দিব, চলবে না? সিএমের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলল, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাসছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিএমদের কথাতে। মিটমিট করে সে হাসছে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয়। একটুখানি ব্যথা পায়ে মৃদু স্বরে আহ করে উঠল। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকালো। ট্রলিখানা মাঝারি বয়সের একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা ওড়াচ্ছে। সে সরিতে আদ্রিতার মন গড়লেও আবরারের মন গড়ল না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়, উল্টো পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয়ে কয়েক পা পিছিয়ে যায়।
আদ্রিতা সিএমের পেছনে গিয়ে লুকালো। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিনের বাহু ধরে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? আবরার কোনো জবাব দেয় না। জাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ থেকে। তারপর বয়ে ছিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলল, তোর জন্য আমার বউ ব্যথা পেল। খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। দুহাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিএম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলল, ওরে শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাহিরে সামান্য গাছের সাথে গুঁতো লাগলে গোটা দুনিয়ার সকল গাছকেই উপড়ে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলি গিরগিটি। তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলাভালা, মনটা বেশ নরম। নিজে মারলে আদর আর অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু তোমার তুলনা নেই, তুমি বিশ্ব সেরা। আমার আব্বা বিখ্যাত প্রেমিক। সিয়াম, তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলল। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে লাগলো আবরার। তারপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুলল। ফাঁস ফিরে আদ্রিতার পানে তাকায়। সিএমের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবরার আবারও সকলের সাথে হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাহিরে কালো রঙের দুখানা ল্যাম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। গার্ডের থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ল। আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনো দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমার ড্রাইভিং সেরা, তাই সেই গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে উঠল, হেই, দাঁড়িয়ে আছো কেন? এসো। আদ্রিতা শুকনো ডোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। সাথে সাথে আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করলো। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, আর এখন ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যে সে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু কথা বলে দিবে আর আদ্রিতার লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে মেরিনা বে স্যান্ডস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মেরিনা বাই স্যান্ডস হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে এসে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়। সিট বেল্ট খুলে ফেলে তখনই আবরার বলে উঠল, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? আদ্রিতা চমকায়। ফাঁস ফিরে আবরারের মুখের পানে তাকালো। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলায় আঁকি পল্লব টকটকে লাল হয়ে আছে। শুকনো ডোক গিলল আদ্রিতা। মাথা নিচু করে কিছু বলতে যায়, তার আগে আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে পিস পিস করে বলল, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি। আমি চাচ্ছি আজকে এক্ষুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজে থেকে সরানোর চেষ্টা করলো না, বরং চুলের বাজে হাত ঢুকিয়ে বলল, আমি আসিফ। বাকি কথা শেষ করার আগে আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলল, আই ইডিয়েট। তারপর পকেট হাতড়ে ফোন বের করলো। গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরে কল করে কোনো একটা নাম্বারে, বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদায় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো কুইক বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে চাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটার মনেই পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা আবরার লাভ আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বুঝে, বা কাপলদের কীভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সব সময় ভোলাবালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে।
গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মেরিনা বে সেন্স হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে একই কক্ষে রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষের বিশেষত হচ্ছে এ কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা। বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বললে ভুল হবে। বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি ফুল সজ্জা। ইভান একটু দুষ্টামি করে সুইমিং পুলের উপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানে গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনি দেওয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। অ্যানির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো, এই হোটেলের নিচতলার বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপে তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলল, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলল, শি ইজ মাই ওয়াইফ, দেখে রাখবেন, বলে বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না। গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর গাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধটা এখনো একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় দুহাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা, 5 জোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ালো। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলল, আবরার তাসনিন যে, বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করলো এবং পেয়েও যায়। টি টেবিলের পাশে একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তে একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পড়ে ফ্লোরে। গলা কাটা মুরগির মতো চটপট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারো সাহায্য চাইতে থাকে। টনি বরকায় টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বাকি গার্ডগুলোও অবাক হয়ে গেছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ডোক গিলে বলল, একা এসেছো আবরার তাসনিন? আমি চাইলে তোমাকে মেরে ফুতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজাই পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের উপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলল, আমাকে শুয়ে দেখা। টনি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ইতিমধ্যে তার কানে খবর ফুঁসে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা খুব ভালোই জানে সে। তাই নতস্বরে বলল, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে? ইয়েস, কিন্তু কেন? তুমি আবরার তাসনিন, হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরও না, সে তোমার উপযুক্ত নয়। আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝে আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত ফুতে ফেলবো, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এঁটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নেবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিনের মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝে আবরার বলে উঠল, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি, তো আমার নামও আবরার তাসনিন নয়। নিক বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে, তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবাই নিজের অ্যাপার্টমেন্টে ঢুকেছে, এখনও ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকে বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়েছে। হুজুরকে সোফায় বসায়। আবরার ব্রু বাঁকিয়ে তাকাতে সিয়াম বলল, অমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি, কোনো প্রিপারেশন ছাড়া?
ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনলো, পরার সময় দিবে না? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে, শার্টের দুখানা বোতাম খুলে সোফায় গায়ে লিয়ে দেয়। হুজুর বোধহয় একটু ভয় পেল, শুকনো ডোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলল, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা, কাবিন কত লিখবি রে? 10 কোটি, 20 কোটি নাকি 30? বাকিটা শেষ করার আগে আবরার বলে উঠল, 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে, কাজের হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলল, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখব আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলল, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহাবিরক্ত, বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচি ইতিহাস বলিস না তো, শর্টকাটে বল, তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। আবরার বলছে, কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে, ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। হুজুর কাসুমাসু হয়ে বসে। তিনি বাংলাদেশি, চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিদ সম্পর্কীয়। বিশেষ ধারণা রয়েছে ওনার। বলা বাহুল্য সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না কাবিন নিয়ে ছেলে খেলা হচ্ছে। নিজের কলিজা কখনোই কাবিনে লেখা যায় না। হুজুরকে চুপ থাকতে দেখে সিএম বলল, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে, মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাত ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে, মাথা তুলে তাকায় আবরার তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলল, বাবা, কাবিন নিয়ে ছেলে খেলা করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তার উপরে রুমে এসি চলছে। তবু কি আবরার কি ঘামছে? না হলে শার্টের কেন বোতাম খুলবে? দপদপ বর্ষা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর নির্লজ্জ আদ্রিতার নয়নজোড়া সেদিকে যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত, তখনই শুনতে পায় সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল, কথার কি সিরি, যেন সে মহারাজা, হাতি কোথাকার। মুখে কোনো রসকস নেই, আস্ত একটা করলা, যে আসছে আমাকে বিয়ে করতে। আরে আদ্রিতা, এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতেই তো মেরে ফেলবে। হুজুর বলল, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে শুতে হয়। আবরার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে শুয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনও চুমু। বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে উঠল, বুঝছি ভাই বুঝছি, তুই মুখটা বন্ধ কর, লজ্জা শরমের মনেও তো জানিস না তুই। আবরার ব্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের দিকে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলল, কাবিন লিখুন 10 লাখ। আবরার বাদশা দেয়, উরু 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে, অ্যান্ড ওর লাশটাও আমার বাড়িতেই কবর দেওয়া হবে। আদ্রিতা বয়ার্থক দৃষ্টিতে তাকায় আবরারের দিকে। উচ্চস্বরে বলে উঠল, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে? হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহারে, ফুলের মতো মেয়েটা, কি সুন্দর দেখতে। এভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল। মেয়েটাকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে। সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল, কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিন ওকে তুলে এনেছে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখপানে। আদ্রিতা তাকিয়েছিল বিদায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চোখ মিলিত হতে কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেট মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার সোয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন শুয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য চটপট করে? এসব কি হচ্ছে তার সাথে কে জানে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। আবরার বলল, বিয়ে করবে না? জবাব দিতে পারল না আদ্রিতা। কিভাবে বলবে হ্যাঁ চাই না? গলা দিয়ে আওয়াজ বের হবে? কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলল, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা, স্পষ্ট স্বরে বলুক, করব না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস পেলে বড় খাতায় লিখতে শুরু করল। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলল, মা যাও, বাবার পাশে গিয়ে বসো।
আদ্রিতা রাগী দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলল, মা ডাকবেন না আমাকে, আমি আদ্রিতা। কিন্তু আমার মা। আমান ভাই, সিয়াম ভাইকে কিছু বলুন। আমান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে উঠল, তুমি আমারও মা। আহাদ এবং ইবান একসঙ্গে বলে উঠল, তুমি আমাদেরও মা। তো আমরা তোমার সন্তান। আদ্রিতা বিরক্ত, দাঁতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসল। সেই মুহূর্তে মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলল, আবরার, তাহলে তুই অ্যানিকে আনার জন্য মিস্টার শেখরকে সুইজারল্যান্ডে পাঠিয়েছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত। ভুলভাল লিখছে না তো আবার? হুজুরের লেখা শেষ হতে খাতা এগিয়ে দেয় আবরারের দিকে। বলল, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতার সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতে ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মুনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক বান্ডিল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে, বিয়ে করবে আমার আব্বা, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে, যেন আমি তার চাকর, ভাল লাগে না বলে বড় বড় পা ফেলে চলে যায়। পেছনে পেছনে যায় হুজুর। একবার পিছনে ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভুলে না। ওরা চোখের আড়াল হতে আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলল, তোদের জন্য কোন রুম বুক করেছিস? ওই তো পাশের রুমটা। আমি আর ও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইবান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখোপানে। আশ্চর্য স্বরে বলল, তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে, ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, আর কোনো কথা নয়, চলে যাই। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই আমাদের, বউ ছাড়া বাসর করব? সিয়াম থাকলে এতক্ষণ একটা কবিতা আবৃত্তি করে ফেলত। ইভান বলল, এই এই আমি ট্রাই করি সিয়ামের মতো। বাসর ঘরে বর নেই, চলে গেছে অন্য রুমে। আমন চোখ মুখ কুচকে ফেলে। কবিতা সিয়ামকেই মানায়, তোকে মানাবে না শালা, তুই চুপ থাক। সিয়ামদের রুমটা একদমই সাদামাটা। শুধু বড়সড় একটা বিছানা রয়েছে। আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলল। আদ্রিতা নিজের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। বয়ার্থক অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখোপানে তাকায়। নিচু স্বরে বলল, এখানে কেন আসলাম? আবরারের সোজা সাপটা জবাব, রোমান্স করব বলে। আমি জানি রোমান্স ছাড়া আপনি বুঝেন কি, কিন্তু আমি বুঝিয়েছি ওই সুন্দর রুম ছেড়ে এখানে কেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আদ্রিতা ব্রু কুচকে ফেলল। এ আবার কি দেখাবে? আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। আবরার খাবার পরিবেশন করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছ অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাঁচা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে সে খাচ্ছে, কোনো বায়না করছে না। কারণ ও রয়েছে গত 2 দিন খেতে পারেনি। কে দিবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটাই একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে, লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্য কেউ পরিয়ে দিতেও জানে, মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে, একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরত। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতে শুরু করত। তার ফলে এখন একা একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়ও নি, বরং ভীষণ ব্যস্ততায় খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চ মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে বেংসি কেটে বিড়বিড় করে বলছে, হাতির বাচ্চা, রোমান্টিকতার রও জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে তা না, গেলার দান্দায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দেই। আদ্রিতা বিড়বিড় করে বলা কথা বোধহয় শুনতে পেল আবরার, তাই ব্রু বাঁকিয়ে জবাবে বলল, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে, প্লিজ এভাবে দেখিয়েন না, আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলল আদ্রিতা, রিনরিনিয়ে বলল, বলবো না, যখন তাকান মনে হয় ওই চোখ দিয়েই গিলে খাবেন আমাকে। কি ভয়ানক আপনার দৃষ্টি এবং মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার দিকে এবং বলে,
আমার ছোঁয়া আরও বেশি ভয়ঙ্কর। আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালাতে হাতে নেয়, মনে মনে বলল, সে কি আর আমি জানি না? ডার্ক রোমান্সের উপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যে ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নেবেন। জানা আছে আমার কপাল খারাপ, তাই আপনার পাল্লায় পড়েছি। অল্প দিনই জীবন বিসর্জন দিয়ে দিতে হবে আমার। হন্ততন্ত সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখনই একটা মেয়ের ওড়না বেঁধে যায় তার হাতে। প্রথমে তো ভেবেছিল জুতোর বাড়ি কপালে নাচছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি স্বরে সরি বলে ওঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের গড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার ন্যায় উষ্ঠ মেলে হাসি দিয়ে বলল, হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হতবম্ব হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোড়ার কথা ভুলেই গিয়েছিল। অগত্যের রমণী নিজের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণে হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তে ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজল কিন্তু আর পেলই না। আহাত সিয়ামের গড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস গড়ি? আমিও কিনব। আমার মাসি দাঁড়ানোর মতো হাত নাড়ায়। সিয়াম মিথ্যে বলছে, ওর জয়েন্টে জয়েন্টে মিথ্যে লুকিয়ে আছে। ইভান বলল, না রে ভাই, ঘটনা সত্য। দেখছিস না কেমন হা হয়ে গেছে? প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে। বেচারা এখন হজম করতে পারছে না। সে মুহূর্তে সিয়াম মৃদু হেসে ওঠে, বিড়বিড় করে বলল, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছো আমায় দিশেহারা। মন দিল কিডনি নাড়িবুড়ি সবই নিয়েছো কেড়ে। প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেড়ে। আবরার তাসনিন নামের মতো মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে, উপরে দুটো বোতাম খোলা, কোনো অবধি হাতা গোটানো। এক হাতে কাটা চামচ, আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের টুকরো কাটছে এবং মুখে পড়ছে। গোলাপি অদরে নিয়ে নেড়ে খাবার চিবোচ্ছে। যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ উপর থেকে নিচ হচ্ছে। ইস, শরীর জড়িয়ে ওঠে আদ্রিতার। তলপেটে নানান রঙের প্রজাপতিরা সুরসুরি দিচ্ছে। আজকে তাদের বাসর। এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছোবে নাকি ছোবে না, ভাবনার মাঝে একটা কথায় মাথায় আসে। এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি? অবশ্যই এটাই সুযোগ। ইতিমধ্যে আদ্রিতার খাওয়া শেষ, হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেয়ে দিয়ে তবলা হয়ে গিয়েছে সে। এ মুহূর্তে জম্পেশ একটা ঘুম দিবে, আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করল, তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ, টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায়, দুই ব্রু আড়াআড়িভাবে কুঁচকে। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুঁচকায়, তাহলে আমায় কেন বিয়ে করলেন? একটু হাসলো বোধ হয় আবরার। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুল দ্বারা চেপে ধরে আদ্রিতার উষ্ঠ। পরপরই উষ্ঠ হতে আঙুল সরিয়ে গলায় নাড়ায়। নিজের মাথাখানে একটু এগিয়ে পিস করে বলল, তোমাকে দেখলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের উপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি। আদ্রিতা ফুঁসে উঠল। আবরারের হাতখানা ছেড়ে মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টুনে ছেড়ে দিতে। টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মেরি জান, অ্যান্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়ে তোমাকে সারা জীবন থাকতে হবে। বয়ে গেছে আমার, আমি চলে যাব বাংলাদেশে। আসিফ বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, পরপুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছেড়ে দিব, মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে গাল ছেড়ে দেয়। বয়ার্তক আদ্রিতা কাসুমাসু হয়ে বসল। কলিজাখানা কাঁপছে তার, আঁখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এ মুহূর্তে অতি প্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরার তাসনিন, আমার মরণ আপনার হাতেই লেখা আছে। ইয়েস, অ্যান্ড আজকে চটপট করবে তুমি আমার, অ্যান্ড কেঁদে কেটে বলবে, মেরে ফেলুন আবরার। লজ্জায় কান গরম হয়ে ওঠে আদ্রিতার। দুহাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ল, পা ভাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। আলিশান কক্ষে বড় চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছে টনি। তার পাহাড়ায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তে কেউ কক্ষে প্রবেশ করলে গুলি করে খুলি উড়িয়ে দিবে। টনি হাত গড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গড়নের ছেলেটির পানে তাকালো। নাম নিতিন, এই হোটেলের ম্যানেজার পদে রয়েছে। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি। ক্যামেরাগুলো ঠিকঠাক লাগিয়েছিলে? নিতিন চটপট মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে
এবং অতি দ্রুত ল্যাপটপ ওপেন করতে করতে জবাব দেয়, জি বস। যখনই আবরার তাসনিন রুমে বুক করেছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। টনি কুটিল হাসে, সাবদাড়িতে হাত বুলিয়ে বিড়বিড় করে কিছু আওড়ায়। পর মুহূর্তে দুপা এগিয়ে এসে নিতিনের পাশে আয়েশ করে বসল এবং বাহবা দিয়ে বলল, গুড গুড, দেখাও শালা কিভাবে রোমান্স করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় দেখতে চাই আমি। নিউজ চ্যানেলের হেডলাইন হবে, গোটা বিশ্বের নাম্বার 1 ফ্যাশন হাউসের মালিক আবরার তাসনিনের রোমান্টিক মুহূর্তের ফুটেজ ভাইরাল। ওর বউকে দেখে যেন সকল যুবকের লালা জড়ে, এক রাতে সঙ্গিনী করার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখানো আমার তারপর শালা কি করে। নিতিন মৃদু হাসে, প্লে করে আবরার তাসনিনের ফুল সাজানো কক্ষের ফুটেজ। মোটমাট 4খানা ক্যামেরা ফিট করে রেখে এসেছে সে। গোটা কক্ষ সহ ওয়াশরুম এবং সুইমিং পুল স্পষ্ট দেখা যাবে। টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে। মুহূর্তে মেজাজ ছুটে যায়, ঠোঁটের কোণে হাসির পুরুত করে উড়ে যায়। দেখা যাচ্ছে ফুল সাজানো খাটে শুয়ে আছে 4 যুবক। প্রথমে শুয়েছে সিয়াম, তার উপরে হাত পা তুলে হা করে ঘুমিয়ে আছে আমান। আমানের দিকে পিছনে ফিরে ইমানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাত। একজনের গায়েও কোনো শার্ট নেই। চোয়াল শক্ত হয়ে ওঠে টনির। মুহূর্তেই ল্যাপটপখানা আশ্রে ভেঙে ফেলে। তবুও যেন রাগ কমল না। টি টেবিলে অবস্থিত চায়ের কাপও ফেলে দেয় ফ্লোরে। গার্ডরা নির্বাক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকলেও ভয়ে তটাস্থ হয়ে ওঠে নিতিন। কাসুমাসু হয়ে বসে পড়ে খাটে। বারংবার শুকনো ডোক গিলে উপরওয়ালাকে স্মরণ করতে থাকে। টনি চিৎকার করে বলে উঠল, বারবার আবরার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, আমি পেরে উঠছি না তার সাথে। কেন? সিঙ্গাপুরের সমুদ্রে রয়েছে, এটা আদ্রিতার ধারণার বাহিরে। এখানেও প্রাকৃতিক হাওয়ায় শরীর জোড়ায় সমুদ্রের ঢেউ কানে বাজে, আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটা যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে আবরার বলে উঠল, চলো সমুদ্রের ঢেউ শুনে আসি। এবং আদ্রিতার জবাবের আশা না করে চেপে ধরে নরম হাত। বড় বড় পা ফেলে হোটেলের বাইরে চলে আসে। পার্কিং এরিয়ায় বিভিন্ন মডেলের অহরহ গাড়ি রয়েছে। সেখান থেকে কালো রঙের ল্যাম্বরগিনিতে বসে পড়ে আবরার এবং অপর পাশে আদ্রিতাকে বসিয়ে দেয়। আদ্রিতা খুশি হয়। নতুন শহর, তার উপর গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ। কেমন হবে সিঙ্গাপুরের রাতের রূপ দেখার জন্য মনটা নেচে ওঠে তার। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আবরার তাসনিনের পানে। খুশিতে গদগদ হয়ে বলল, আপনি ভীষণ ভালো আবরার তাসনিন, কিভাবে বুঝে ফেললেন আমি রাতের শহর দেখতে ভালোবাসি? দক্ষ হাতে স্টারিং ঘুরিয়ে মেন রোডে চলে আসে আবরার। গাড় বাঁকিয়ে এক পলক তাকায় আদ্রিতার পানে এবং গম্ভীর স্বরে জবাব দিল, তোমাকে দেখাতে নয়, আমি তোমাকে দেখব বলে নিচ্ছি। আদ্রিতা বেংসি কাটে, বিড়বিড় করে বলল, হাতির বাচ্চা গন্ডার, ভালোবাসি বললে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আদ্রিতা সব বুঝে, ভালোবেসে নিয়ে যাওয়া হচ্ছে জানা আছে আমার। তুই জামাইয়ের ঘরে জামাই, স্বীকার না করলে আমার ভাঙ্গা ঘর ভেঙে যাবে মনে হয়। আবরার শুনতে পেল কি আদ্রিতার কথা, পুনরায় গম্ভীর স্বরে বলল, শোনো মেয়ে, তোমায় আমি ভালোবাসি না, আর কখনো বাসবও না। আদ্রিতা যেন মজাই পেল, খিলখিল করেই হেসে ওঠে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। একবার গাড়ির জানালায় বাড়ি খাচ্ছে তো আরেকবার আবরারের উপরে পড়ছে। বিরক্ত আবরার আড়াআড়িভাবে ব্রু কুচকাল। আদ্রিতা হাসি একটু নিয়ন্ত্রণে এনে বলল, সেইবার রোজার ঈদে ফ্রিজে রাখা সেমাই খেয়ে ফেলেছিলাম আমি। তো বড়মা আমাকে ডেকেছে কোনো একটা কাজ করানোর জন্য, কিন্তু আমি তার ডাক শুনেই বলে ফেললাম, বিশ্বাস করো বড়মা, আমি সেমাই খাইনি। আবরার দাঁতে দাঁত চেপে বলল, ড্রেস ছাড়া তোমায় দেখতে কেমন সেটা দেখার জন্য পারফেক্ট একটা ফ্লেস চাই। রুমে অ্যানি আছে না? সো ব্যাস। আদ্রিতার হাসি গায়েব হয়ে যায়, সেই সাথে কথাও পুরুত করে উড়ে গেছে। বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। নির্লজ্জ বেহায়া লোক কোথাকার, ইচ্ছে করে সবগুলো চুল মুঠো করে ধরে ইচ্ছে মতো টেনে দিতে, আর অশ্লীল ঠোঁট দুটো সেলাই করে দিতে। তখন দেখবে কিভাবে অশ্লীল কথা বলতে পারে। আবরারকে বকা দিতে দিতে রাস্তা পুড়িয়ে যায়। গাড়ি থামিয়ে আবরার নেমে পড়ল। বড় বড় পা ফেলে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালো। সাদা রঙের শার্ট পরেছে, বড় বড় চুলগুলো কিছুটা এলোমেলো, হাতে গড়ি নেই, পায়ে কালো রঙের জুতো। বাতাসের তালে লোকটার শার্ট ফুলে উঠেছে। আদ্রিতাও নেমে পড়ে। এমন পরিবেশ দেখে বেমানুম ভুলেই গিয়েছে কিছুক্ষণ আগে আবরার তাসনিন সি মার্কা কথা বলেছে এবং তাকে লজ্জা দিয়েছে। সেও আবরারের পাশে গিয়ে দাঁড়ালো, 2 হাত মিলে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানে। আহা, কলিজা অবধি পৌঁছে যাচ্ছে বাতাস। কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে বলুন। আবরার তাকায় আদ্রিতার পানে। পাতলা সিল্কের শাড়ি পরেছে, ছোট হাতার ব্লাউজ, 2 হাত ভর্তি কাছের ছড়ি, ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক আর চোখে কাজল। বুকের ভিতরটা কেমন করে ওঠে আবরারের, গলা শুকিয়ে যাচ্ছে বোধ হয়।
এই মুহূর্তে একটুখানি অক্সিজেন প্রয়োজন, না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারাই পড়বে। তাই চটজলদি আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, দু হাতে শক্ত করে ধরে শূন্যে তোলে এবং মুহূর্তেই উষ্ঠদয় আঁকড়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা বুঝে উঠতে পারে না তার সাথে ঠিক কী হলো। যখন বুঝতে পারে নিজেকে ছাড়ানোর জন্য চটপট করতে থাকে। আবরার বিরক্ত হয়। চুমু খাওয়ার মাঝে বোয়াল মাছের মতো লাফালাফি করলে শান্তিতে চুমু খাওয়া যায়? মেজাজ ছুটে যায়। মুহূর্তে ছেড়ে দেয় আদ্রিতার উষ্ঠ এবং দুই হাত আলগা করে। ঠাস করেই পড়ে যায় বালুর উপরে। কোমরে ব্যথা পায় না, তবু কাঁদো কাঁদো মুখ করে তাকায় আবরারের মুখপানে। বলল, রাক্ষসের মতো করেন কেন? খেয়ে ফেলতে চান আমায়? আবরার হাঁটুতে ভর দিয়ে বসল। বা হাতের প্যান্টের বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, ইয়েস। আদ্রিতা শুনতে পায় না। সে তো বড় বড় নয়নে দেখছে আবরারের বেল্ট খোলা দৃশ্য। কেন খুলছে? মারবে নাকি তাকে? কি করেছে সে? রাক্ষস বলল তাই? শুকনো ডোক গিলে আদ্রিতা ঠিকঠাক করে বসতে নেয়, তখনই আবরার তার হাত দুটো ধরে ফেলে এবং খুবই যত্ন সহকারে দু হাত বাঁধতে শুরু করে বেল্ট দ্বারা। কি করছেন? আমায় বাঁধছেন কেন? অসহায় স্বরেই বলল। আবরার ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, খেতে বললে না? ডিস্টার্ব করবে জানা আছে আমার, তাই। হাত বাঁধা হয়ে গেলে শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। আতঙ্কে ওঠে আদ্রিতা। আশেপাশে নজর বুলিয়ে বলল, আরে আরে, এখানে কেউ দেখে ফেলবে প্লিজ। থোড়াই কেয়ার করলো আবরার। নিজ উদ্যোগে খুলে ফেলে গোটা শাড়িখানা। গোল হয়ে বসে গালে হাত দিয়ে দেখতে থাকে কাসুমাসু হয়ে থাকা আদ্রিতাকে। বোধহয় তার হাসি পেল। ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসার চেষ্টা করে বলল, ইউ আর লুকিং সো হট অ্যান্ড আই লাভ ইট। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হামলে পড়ে আদ্রিতার উপরে। দু হাতে অবদ্ধ বিচরণ এবং পুরো উষ্ঠের বেসামাল ঘর্ষণে কলিজা কাঁপতে থাকে আদ্রিতার। আবরারের সঙ্গে তাল মেলাতে না তাকে সহ্য করতে বেশ হিমশিম খাচ্ছে। ভালো লাগছে, আবার মনে হচ্ছে এ বুঝি জানটা বেরিয়েই যাবে। বালির সঙ্গে মিশে গিয়েছে আদ্রিতা। সমুদ্রের বড় বড় ঢেউয়ের গর্জন, বাতাসের শাঁসা আওয়াজ এবং আদ্রিতার মৃদু স্বরে চিৎকারের আওয়াজ আবরারকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলেছে। বড়ই বেপরোয়া সে। নিজের খায়েশ মেটাতে ব্যস্ত। দীর্ঘক্ষণ মানিয়ে নেওয়ার চেষ্টা চালায় আদ্রিতা। তবে ধীরে ধীরে আবরারের বেপরোয়া ভঙ্গিমায় বাড়তে থাকে। যেন লোকটা আদ্রিতাকে মেরেই তবে শান্ত হবে। আর সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে ওঠে করুণ স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন, আমি মরে যাব। আবরার তাকায় আদ্রিতার মুখের পানে। আদরে ভঙ্গিমায় দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আর একটু সহ্য করো পাখি, আমি মরে যাচ্ছি প্লিজ। বড় অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মায়া হয় আদ্রিতার। সে একটু সহ্য করলে যদি আবরারের ভালো লাগে তাহলে সে তাই করবে। চোখ বন্ধ করে নেয় আদ্রিতা। বাঁধা হাত দুটো দ্বারা আবরারের বড় বড় চুলগুলো মুঠো করে ধরে। শুনতে পায় প্রাণপ্রিয় পুরুষের আদরে কিছু বাক্য, আমার পাখি, আমার জান, তুমি আমার আসক্তি, তোমাকে ছাড়া 2 সেকেন্ডও থাকতে পারবো না আমি, ভীষণ ভালোবাসি। বলতে বলতে থেমে যায়। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি না, কখনোই বাসবো না। আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা। আর আবরার ড্রাইভ করছে। রাতের শহর বড়ই সুন্দর। কোনো গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই। নিস্তব্ধতা বিরাজ করছে। আদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ। মাথা ব্যথা করছে প্রচণ্ড, সেই সাথে পেট ব্যথা। মাথা ব্যথার রিজন আছে, একটুখানি চিন্তা করলেই এমনটা হয় তার সাথে। আর এই মুহূর্তে প্রচণ্ড চিন্তায় রয়েছে। এরপর কি হবে, ওদের ভবিষ্যৎ কী? আবরার তাসনিনের সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে? রাখবে তাকে, নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দিবে? মনের মধ্যে প্রশ্নখানা উঁকি দিতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। আখি পল্লবে অশ্রুকণারা বীর জমাতে চায়। তবে আদ্রিতা বড় কৌশলে অশ্রুকণাগুলোকে লুকিয়ে ফেলল। মাথা তুলে তাকায় আবরাহারের মুখ পানে। ডান গালে আঁচড় লেগেছে, বর্ষা গালে আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আঁচড় আদ্রিতা থেকে প্রাপ্ত। ঘনিষ্ঠ মুহূর্তে কোনোভাবেই লেগে গেছে। নিজের নখের পানে তাকিয়ে নজর বোলায় আদ্রিতা। দবদবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ। এগুলো কি কেটে ফেলা উচিত? একদম না। আবরারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে। এইটুকু ব্যথা তার প্রাপ্য। এরপর কি হবে? আমরা কি করব? আবরাহারের মুখের পানে তাকিয়ে প্রশ্ন করল আদ্রিতা। জবাবের আশায় একটুখানি কাছাকাছি ঘেসে বসল। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয়, কিন্তু জবাব আসে না। যেন আবরার শুনতেই পেল না। আদ্রিতা পুনরায় বলল, আবরার, আমি ভাবছিলাম এবার আমরা বাংলাদেশে ফিরে যাই। সেখানে ছোট্ট একটা বাড়ি বানাবো। আপনি, আমি, মা, অ্যানি, সিয়াম ভাই, আমান ভাই, আহাদ ভাই আর ইবান ভাই মিলে সেখানে থাকবো। আমাদের বড় সড়ো একটা সংসার হবে, ভাইয়াদের বিয়ে করাবো, আমার যা হবে, সব যারা মিলেমিশে কাজ করব। হ্যাপি ফ্যামিলি হবে। বলুন আবরার। খুশিতে গদগদ হয়ে বলল আদ্রিতা। তার চোখ মূল উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতা আবরারের নজরে পড়ে না।
কেননা পাশ ফিরে আদ্রিতার পানে তাকানোর সময় বোধহয় তার নেই। তবে থেমে নেই আদ্রিতা মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা। সিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করাবে, আবল তাবল অনেক কথাই বলে চলেছে। আদ্রিতার বকবকের মাঝে শুনতে পায় আবরার তাসনিনের গম্ভীর কণ্ঠস্বর, ইউ উইল গো বাংলাদেশ টুমোরো। আদ্রিতা কপাল কুঁচকে তাকায় আবরাহারের মুখোপানে। পর মুহূর্তে খুশি হয়ে বলল, সত্যি আপনি আমাকে এত ভালোবাসেন? আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলল, শাট আপ আদ্রিতা, তুমি একা যাচ্ছ। কিন্তু কেন? আমি একা যাব কেন? গেলে দুজন একসাথে যাব, না গেলে যাবই না, এখানেই থাকবো ব্যাস। নাসরবান্দার স্বরে জবাব দেয় আদ্রিতা। আবরার আর কিছুই বলে না। তার মধ্যে হোটেলে পৌঁছে যায়। পার্কিং এরিয়ায় গাড়ি পার করিয়ে গাড়ি থেকে নেমে যায়। তারপর আদ্রিতাকে নামায় এবং কোলে তুলে নেয়। আদ্রিতা চমকে ওঠে। আবরারের গলা জড়িয়ে ধরে সাফা স্বরে বলল, কি করছেন? সবাই দেখে ফেলবে তো, হু কেয়ার্স? আদ্রিতা বেংসি কাটে, বিড়বিড় করে বলল, তা কেয়ার করবেন কেন? লজ্জা শরমের বেলায় আপনার কোনো কেয়ার নেই, হাতি কোথাকার। আই উইশ আল্লাহ ওনাকে একটু লজ্জা শরম দিত আর আমি বেঁচে যেতাম। আবরার আদ্রিতার নাকে চুমু খায় এবং বলল, আল্লাহর লজ্জা শরম আমাকে দিবেও না, তুমিও বাঁচবে না। রুমে এসে আদ্রিতাকে নামিয়ে দেয় আবরার। বালুতে সারা শরীর মাখামাখি, মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে। অ্যানি ঘুমায়নি। আদ্রিতার আওয়াজ পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে দৌড়ে চলে আসে। তবে আদ্রিতা কোলে নেওয়ার আগেই আবরার কোলে নেয়, বুকের সাথে মিশিয়ে কয়েক পলক তাকিয়ে থাকে। আশ্চর্য হয়ে যায় আদ্রিতা। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে আবরারের মুখপানে। মনে মনে যেন বলছে, আরে আব্বু, তুমি কোলে নিয়েছ আমায়, আমি যে কত খুশি। আবরার অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কুইকলি শাওয়ার নাও, আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস। বাহির থেকে দরজা লক করে দিয়ে চলে যায়। সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয়, সঙ্গে সঙ্গে দরজা খোলে সিয়াম। বড়ই শোচনীয় অবস্থা তার, পরনে শুধু শর্ট প্যান্ট। হামি তুলছিল কিন্তু আবরারের কোলে অ্যানিকে দেখে হামি আটকে যায়। চৌ মেরে নিয়ে নেয় বিড়ালখানা। বুকের সাথে জাপটে ধরে বলল, আমার বোনও, সোনামোনা, তোকে একটা চুমু খাই। আমার পিছন থেকে সিয়ামের মাথায় গাঁটটা মেরে বলল, ও তোর বোন হইল কেমনে? যেমনে আদ্রিতা আমার মা হলো। চুপসে যায় আমানের মুখখানা। দুঃখের মুহূর্ত স্মরণ হয়। আবরার বড় বড় পা ফেলে টি টেবিলের উপর থাকা ল্যাপটপ হাতে তুলে নেয় এবং বলল, তোরা এভাবে ঘুমাচ্ছিলি? আহাত বলে, তো কিভাবে ঘুমাবো ভাই, নাইটি পরে? আবরার ঠোঁট পাকায়, দু আঙ্গুল ল্যাপটপের কিবোর্ডে চালাতে চালাতে বলল, টনি ক্যামেরা ফিট করেছিল, তোদের ঘুমানোর স্টাইল দেখে নিয়েছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় ওদের। আবরারের পাশে চলে আসে। ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতেই হেসে ওঠে সবাই। ইভান বলল, শালা তুই রিভেন্স নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস? আবরার জবাব দেয় না। ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে। পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনির নাম্বারে। টনি ধূমপান করছিল আপন মনে। হঠাৎই ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয়। পার্সোনাল ফোন নাম্বার বউ এবং ভাই ছাড়া কেউ জানে না। আর তারা এত রাতে কল করবে না। তাহলে কে করলো কল এত রাতে? ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আননোন নাম্বার। কৌতূহলবশত রিসিভ করে। কানে ঠেকাতে বেশি আসে পরিচিত কণ্ঠস্বর, মিস্টার টনি, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি দেখুন, বলেই কল কেটে। চিন্তিত টনি অতি দ্রুত নেট কানেক্টেড করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। দেখতে পাই কিছুক্ষণ আগে ওয়াশরুমে কী করেছিল সবই স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তো কমেটে বসে গান গাচ্ছিল। গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে গাম ছুটে যায় টনির। দ্বিতীয় ভিডিওটা প্লে করে। সেখানে তার বউয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে। হাত ফসকে ফোন পড়ে যায়। উত্তেজনায় হাত কাঁপছে। শুকনো ডোক গিলে ফোনখানা তুলে নেয়। ভিডিও অফ করে কল লাগায় আবরার তাসনিমকে। এবার রিসিভ করে সিয়াম এবং বলে ওঠে, ওরে শালার পুত সম্বন্ধী, এইসব তো কিছুই না, তোর টুনটুনির সাইজ জেনে গেছি, পিছনে লাগলে ভাইরাল করে দিব। ব্রেকিং নিউজ কী দিব আপাতত ভাবছি। গুমা শালা, না হলে কলিকাতা হারবাল খেয়ে টুনটুনি বড় কর। কল কেটে দেয় সিয়াম এবং পরপরই বন্ধ করে ফেলে। এখন শালা কল করতে করতে মরক। আবরার বাঁকা হাসে। সিয়ামের কোল থেকে অ্যানিকে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যায়। সিয়াম মুখ বাঁকালো, গুড নাইট, হাহ। এখন বউয়ের সাথে কী করবেই জানা আছে আমাদের। শালা আসছে গুড নাইট বলতে। গোসল সেরে আবরার সাদা রঙের শার্ট পরেছে আদ্রিতা। এই মুহূর্তে পরার মতো আর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। শার্টটা হাঁটুর একটু উপর পর্যন্ত রয়েছে। বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে এবং হাতা গুটিয়ে নিয়েছে। দেখতে বেশ হট লাগছে। ভাবতে মুস্কি মুস্কি হাসে আদ্রিতা। দু হাতে মুখ ঢেকে ফেলে। তখনই উপস্থিত হয় আবরার। আদ্রিতার এই রূপ দেখে শুকনো ডোক গিলে অ্যানিকে কোল থেকে নামিয়ে বলল,
আর একবার তোমার মাঝে ডুবে যেতে দিবে? গড প্রমিস, আজকের মতো এটাই লাস্ট। আর একবার কাদাই তোমায় প্লিজ। রাত পোহালে ঈদ, অথচ আদ্রিতার কোনো নতুন ড্রেস কেনা হয়নি। আবরার তাকে নিয়ে শপিংয়ে যায়নি, হয়তো ভুলেই গিয়েছে। তবে আদ্রিতা তো নতুন ড্রেস ছাড়া ঈদ করবেই না। তাই সকাল সকাল তৈরি হয়ে সিয়ামের কক্ষে উপস্থিত হয়েছে। বেচারা সিয়াম বহু কষ্টে ইশারায় ফেসবুক আইডি খুঁজে বের করেছে এবং 16খানা মেসেজ সেন্ড করে ফেলেছে। এবার শুধু রিপ্লাইয়ের অপেক্ষা। ইতিমধ্যে মেসেজ সেন্ড করেছে ইশারা। কিছু একটা টাইপিং করছে, তখনই আগমন ঘটে আদ্রিতার। বড়ই আবদারের স্বরে বলল, বড় গাদা চলো, মাকে শপিংয়ে নিয়ে যাবে। কেমন কেয়ারলেস ছেলে তুমি! একটা বছরের একটা রোজার ঈদ, অথচ মাকে কিচ্ছু কিনে দিলে না। ছি! সিয়াম গোল গোল নয়নে তাকায় আদ্রিতার পানে। এই ছিল কপালে? এতদিন না হয় ভয়ে ভয়ে মা বলে ডাকত, তবে মনে মনে ক্রাশই মেনে নিয়েছে। কিন্তু এখন সেই ক্রাশ নিজে মা দাবি করছে। এই অবিচার সহ্য করেও সিয়াম এখনও বেঁচে আছে। কি দারুণ নির্লজ্জ রে তুই সিয়াম! আদ্রিতা আবারও বলে উঠল, চলো বাজান, তাড়াতাড়ি চলো। সিয়াম গাল ফুলিয়ে বলল, লাগলে জুতো দিয়ে দুটো বাড়ি মারো, তবুও বাজান টাজান ডেকে হার্টফুল করো না। বলতে বলতে নজর পড়ে দরজার দিকে। সেখানে আবরার তাসনিন দাঁড়িয়ে আছে। দৃষ্টিটা সিয়ামের পানেই। মুহূর্তে মুখভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, ঠিকই তো মা, তোমার ছেলে আজকে তোমায় শপিং করিয়ে দিবে, আর কালকে ফাঁদরের সালাম করবে। যাও, তৈরি হয়ে এসো। আদ্রিতা খুশি মনে যাওয়ার জন্য উদ্দেশ্য পিছন ঘুরে এবং দেখতে পায় গম্ভীর মানবকে। মুখখানা এমন করে রেখেছে যেন হাসলেই ট্যাক্স দিতে হবে। হাতি কোথাকার! মুখ বাঁকায় আদ্রিতা। সিয়ামকে উদ্দেশ্য করে বলল, বাবা সিয়াম, তোমার আব্বুকে বলে দিও বেশি বেশি মধু খেতে। দিনকে দিন সে করলা হয়ে যাচ্ছে। আবরারও সঙ্গে সঙ্গে বলল, বাবা সিয়াম, তোর মাকে বলে দিস মধু খাওয়ার অ্যাডভাইস সে দিয়েছে, খেতে গেল যেন সিনক্রিয়েট না করে। আদ্রিতার কান গরম হয়ে ওঠে। কটমট নয়নে আবরারের পানে তাকিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। বেচারা সিয়াম গালে হাত দিয়ে বসে পড়ল। সদ্য হবে হবে করা প্রেমখানা বুঝি আর হবে না। এই তো মেয়েটা রিপ্লাই দিচ্ছে, কিন্তু সিয়াম দিতে পারছে না। দুটো অর্গানিক মেহেদি কিনে দেওয়া হয়েছে আদ্রিতাকে। আমান এনে দিয়েছে। পার্লারের মেয়েকে ডেকে দিয়েছে আহাদ। 3 ঘন্টা সময় লাগিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি লাগিয়েছে। ছোটবেলায় মায়ের মুখে শুনেছে, মেহেদির রং যত গাঢ় হবে বর তত ভালোবাসবে। আবরার তো সর্বক্ষণ জপে যায় ভালোবাসি না। আজকে সেটারই পরীক্ষা হবে। বেশ অনেকক্ষণ মেহেদি হাতে রাখে। যখন জ্বর করে ঝরে পড়ে, তখনই তাওয়াতে দারচিনি গরম করে তার ভাপ নেয় এবং সরিষার তেল দিয়ে হাত ভিজিয়ে মেহেদি তুলে ফেলে। ঘণ্টাখানেক পরে একদম টকটকে লাল হয়ে ওঠে মেহেদির রং। আদ্রিতা খুশিতে লাফিয়ে ওঠে। খুশিটা শেয়ার করার জন্য সিয়ামের কক্ষে যায়। সিয়াম সবেই ইশারাকে কল করেছে। হ্যালো বলবে, তখনই আদ্রিতার কণ্ঠস্বর ভেসে আসে, বাবা দেখো কত লাল হয়েছে, একদম টকটকে। ইশারা সেটা শুনতে পায়। আপনার মেয়ে আছে? সিয়াম শুকনো ডোক গেলে কিছু বলার জন্য মুখ খুলে, তখনই ইশারা পুনরায় বলে উঠল, বেয়াদব বুড়া বেটা, বউ আছে মেয়ে আছে, তারপর অন্য মেয়েদের সাথে নিকটিক করতে আসিস? তোকে সামনে পেলে মেন পয়েন্টে লাথি মেরে মেশিন অকেজো করে দিব শালা। ফোন রাখ। ইশারা কল কেটে দেয়। সিয়াম কাদু কাদু নয়নে আদ্রিতার পানে তাকায়, তবে তাকে দেখতে পায় না। পুরুত করে চলে গিয়েছে আবরারের কাছে। আবরার ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখনই আদ্রিতা আসে। আবরারের সামনে নিজের হাত দুটো মেলে ধরে বলল, দেখুন তো কত লাল হয়েছে। আবরার দেখে, পরপরই নজর রাখে ল্যাপটপে। 2 আঙ্গুল কিবোর্ডে চালাতে চালাতে বলল, হোয়াট? আম্মু বলে মেহেদির রং যত গাঢ় হবে বর তত ভালোবাসবে। আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, সেটাই দেখালাম। আবরারের কপালে ভাঁজ পড়ে। পুনরায় তাকায় আদ্রিতার হাতের দিকে। সত্যি বেশ লাল হয়েছে। সরো, কাজ করছি। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। কি ভেবেছিল ভালোবাসে এটা প্রমাণ করতে পারলে মাথায় তুলে রাখবে? আদু, তুই সত্যি বোকা রানী রে, সাথে ন্যাকা রানী। আবরার তাসনিন বরাবরই গম্ভীর এবং রকসটা মানুষ, যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায়। তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি, বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায়ও হয়তো কেউ দেখেনি। সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই। সে সবার থেকে আলাদা। রক্তে মাংসে গড়া মানুষ, তার হৃদয়হীন। ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে। সে আবরার তাসনিনের দুর্বল রূপ দেখেছে আদ্রিতা। কণ্ঠস্বর কাঁপতে দেখেছে, আখি পল্লবে অশ্রুকণা জমতে দেখেছে। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে উষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো। ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা। কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার। ব্যথায় চটপট করতে থাকা আদ্রিতা স্থির হয়ে তাকিয়েছিল মায়াপড়া ওই মুখটার দিকে।
অনুভব করে তাও তারও কেউ নেই। সেও বড্ড অসহায়। দুটো অসহায় এবং ভালোবাসালোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। দুজনই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে, আপন নীড় খুঁজতে খুঁজতে বড় হয়েছে। মুহূর্তে আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলল, এই মানুষটিকে সে কোনো দিনও ছেড়ে যাবে না, কোনো দিনও তাকে কষ্ট দিবে না, কখনোই তার অবাধ্য হবে না। যখন যেটা বলবে তখন সেটাই শুনবে। রেগে গিয়ে যদি মেরে ফেলে তবুও তার পিছু ছাড়বে না। আদ্রিতার চোখের কর্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আবরারের গামাত্মক মুখশ্রীর পানে তাকালো। পরপর গোটা শরীরে নজর বোলায়। লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই। চোখ মুখ খিসে বন্ধ করে নেয়। ইস, এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া আর অন্য কেউ দেখেনি। অন্তরঙ্গ মুহূর্তেই সেই কণ্ঠস্বর, সেই আকুল আবেদন, উইদাউট ড্রেস আপ, সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে। সে ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত, আর কেউ নয়। ভাবতে ভাবতে আবরারের প্রশস্ত পিঠে হাত রাখে। একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে পিস পিস করে বলল, শুনুন আবরার তাসনিন, আমি আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না। এই যে শুয়ে কথা দিলাম। ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা, গণ দাড়ির মাঝখানে থাকা গোলাপি অদরে হাসি, দপদপে সাদা দাঁতগুলো দৃশ্যমান। আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায়, দুই ঠোঁট ফাঁকা হয়। অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিনের হাসি মাখা মুখখানা। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ রয় এবং মুখে বলল, ও মাই আল্লাহ, হাতিমশাই আপনি হাসতেও পারেন? আমাকে কেউ সিমটি কাটো, বিশ্বাসই হচ্ছে না যে। মুহূর্তে আদ্রিতার গলায় মুখ ডোবায় আবরার, শক্ত করে কামড় বসায়। ব্যথায় চোখ মুখ খুঁজে নেয় আদ্রিতা। মৃদু স্বরে আহ বলে ওঠে। আবরার ছেড়ে দেয়, মুখোপানে তাকিয়ে বলল, আরও কাটতে হবে সিমটি? আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আবরার বাঁকা হেসে হাতড়িয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ল। আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়া স্থানে হাত বুলিয়ে উফ শব্দটা বলে উঠল। আবরার ঠোঁট বাঁকিয়ে বলল, অশ্লীল আওয়াজ দিবে না, এনার্জি শেষ। আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয়। এবার ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন যাই হয়ে যাক, আর মুখ তুলবে না, কিছুতেই না, কোনো মতেই না। বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর। মুখ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয়, কথা বলবে না আর। দীর্ঘ 4 ঘন্টা ফেসবুক ঘেঁটে ইশারা তাসমিন নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম। এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে গাপটি মেরে। বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে। এত লুকোচুরি একখানা কারণ আছে। বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে, পড়িলে নারীর প্রেমে, বিয়ে করে নিও গোপনে। কখনোই বলবে না বন্ধুদের কারণ, বন্ধুদের বললে পরে তারাই নিবে পটিয়ে। যদিও ওই সময়ে কবি মেলাতে পারেনি চন্দ্রখানা, তবে ইশারার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই চন্দ্রখানা মিলিয়ে দিবে কবি সিয়ামদ্রনাথ সরকার। ভাবতে ভাবতে নিজের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম। কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল। কয়েকদিন আগেই আমান এটা এডিট করে দিয়েছে। সানিকে বড়ই পছন্দ কিনা সিয়ামের, তাই আগে প্রোফাইল থেকে সানির ফটোটা সরালো। তারপর গ্যালারি কেটে নিজের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইলে দেয়। এবার ঠিক আছে। সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ছোট্ট একখানা টেক্সট দিতেও বলে না, হ্যালো ইশারা, আমি সিয়াম, ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে। ইতিমধ্যে আমান ওয়াশরুমের দরজা ধাক্কা শুরু করে দিয়েছে। কাবাবের বড় হাড্ডি হচ্ছে আমান, মাঝারিটা আদ্রিতা, আর বাকি ছোট ছোট হাড্ডি আহাত, ইভান আর আবরার। বিরক্ত সিয়াম বিড়বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয়। রাগী ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলল, শালা ডিস্টার্ব করছিস কেন? বাল, তোর ফোন লাগবে? টনিকে কল করব? কেন, তাকে কি প্রয়োজন? কলিকাতা হারবাল গিফট করব তোকে, দে শালা ফোন দে। সিএম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যি টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিএমের ফোনে রয়েছে। টুনটুনি ছোটো লিখে সেভ করে রেখেছে। সে নাম্বার বের করে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইশারা তাসনিম নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমান সঙ্গে সঙ্গে রিসিভ করল। ওপাশ থেকে বেশি আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওই যে ওড়না আটকে ছিল গড়িতে, আপনি ওই সিএম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। সিএম হাঁক দিয়ে গেছে। 4-5 দিন হলো হাগু হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তার উপর আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে। দিনকে দিন তার সাইজ কমছে। সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন, বলেই কল কাটে এবং তিনজন উচ্চস্বরে হেসে ওঠে। সিএম রিংটনের শব্দ পেয়ে ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে দু চোখ ছলছল করে ওঠে। আহারে শখের নারী, আহারে বন্ধু বান্ধব, তারা কি করে পারল অসহায় সিয়ামের জীবনখানা চারখার করে দিতে?
গিয়েছিলাম হাঁকতে, বন্ধুরা বলে দিয়েছে তাকে আমি ভালোবেসে ফেলেছি যাকে। এখন আমার কি হবে, কি মুখ দেখাবো কি করে? ইশারা তুমি ভুল বুঝো না, ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না। আবরার কক্ষে নেই, বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে, যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার, কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না। স্বামীভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল, তবে এখন আর থাকতে পারছে না, তাই মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজেদের কক্ষ পেরোতে সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদ্রিতা, তুমি এখানে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত, লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।